আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কৃষি শিক্ষার আরও একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। তোমাদেরকে বলেছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সকল সাবজেক্টের ক্লাস দিব। তো যাই হোক, আমি আমার কথা রাখতেছি, তোমরাও কথা রাখবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবে। আমি তোমাদের কৃষি শিক্ষার যে প্রথম অধ্যায় রয়েছে সেইটা পুরো বইটা কিন্তু দাগিয়ে ফেলছি, অর্থাৎ প্রথম অধ্যায়ের সব তথ্য আমাদের দাগানো হয়ে গেছে। এখন জাস্ট শুধু আলোচনার বিষয় এবং শেয়ারের বিষয়, ঠিক আছে? তো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। আমার পাশে একজন শিক্ষার্থী আছে, আমি তাকে পড়াচ্ছি। যাই হোক, আমাদের জীবনে কৃষির গুরুত্ব কম না বেশি? বেশি। অবশ্যই অনেক বেশি। ধন্যবাদ। আচ্ছা, কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো কিন্তু পূরণ করে এবং প্রায় সকল রকম উপকরণ উৎপাদন ও সরবরাহ করে থাকে, তাই না? আচ্ছা, আমাদের আলোচনা কিন্তু অনেক সুন্দর হবে। এর আগে আমি আমার আজিম লার্নিং পয়েন্ট এবং ইংলিশ উইথ আজিম এই চ্যানেলে কিন্তু শিক্ষার্থীদের নিয়ে যে আমি একটা সুন্দর ভূগোলের ক্লাস বানিয়েছি সেটা কিন্তু দিচ্ছি। অনেকে হয়তো দেখছে, যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। কৃষি একটা আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, ঠিক না? বা ঠিক? কৃষি কিন্তু কি একটা অনেক পুরাতন একটা পেশা না? আবার এটা আধুনিকও আছে, তাই না? এবং অত্যন্ত সম্মানজনক পেশা। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ কিন্তু কৃষকদেরকে ঘৃণা করে, তাই না? কিন্তু মনে রাখতে হবে যে কৃষি থেকেই কিন্তু আমাদের জীবন ধারণের জন্য সকল উপকরণ আমরা পেয়ে থাকি। এখন বলো তো, কৃষির মাধ্যমে আমাদের মৌলিক চাহিদা পূরণ হয় কি হয় না? হয়। অবশ্যই হয়। এখন মৌলিক চাহিদা বলতে কি বোঝায় বলো তো? মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আছে না, এগুলোকে বোঝায়। মানুষের বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো একান্ত প্রয়োজন বা পূরণ হওয়া প্রয়োজন, সেগুলো হলো কি? মৌলিক চাহিদা। এখন বলো তো, এরপরে হচ্ছে আমরা কাপড় তৈরির যে সুতা পাই সেটা কিসে থেকে পাই জানো? পাট, তুলা ও রেশম থেকে। বলো আমার সাথে, পাট, তুলা ও রেশম থেকে আমরা কাপড় তৈরির সুতা পাই। এরপর দেখো, আমরা গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই কোথা থেকে জানো? কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে আমরা গৃহ নির্মাণ সামগ্রী পেয়ে থাকি। বাঁশ, কাঠ, আমরা কি শুনছি এগুলোর কথা? বাঁশ, খড়, এরপরে দেখো আছে আরও গবাদি পশুর গোবর, গাছের ডাল, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি জ্বালানি হিসেবে, তাই না? গাছের কাঠ কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয়, গবাদি পশুর গোবর জ্বালানি হিসেবে ব্যবহার হয়, গাছের ডাল এটাও কিন্তু জ্বালানি হিসেবেই ব্যবহার হয়। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। কাগজ তৈরি করা হয় কাঠ থেকে, বলো, আখের ছোবড়া ও বাঁশ থেকে। এখন আমরা কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম শুনি। আমলকি, হরিতকি, বহেরা, থানকুনি, বাসক, এগুলো সব কি? ঔষধি গাছ। ঔষধি গাছ। আচ্ছা, আমরা যে এই যে পুষ্টিকর খাবার যেমন হচ্ছে দুধ, ডিম, মাংস, এগুলো কিন্তু পশু পাখি থেকে পেয়ে থাকি, তাই না? আচ্ছা, আর এগুলোই হলো কি? এগুলোই হলো কৃষি। কৃষি কি জানো? ভূমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। যে ব্যক্তি ভূমি চাষ করে ফসল উৎপাদন করে তাকে কিন্তু কি বলে জানো? কৃষক বলে। আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা পুরো অধ্যায়টা পড়লে অনেক তথ্য কিন্তু পেয়ে যাব। এখন আমরা পড়ব পশু পাখি পালন বলতে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে, বুঝছো, স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু, হাঁস মুরগি পালনকে বোঝায় এবং এই যে পশু খাদ্য আছে না, সেটাকেও কিন্তু উৎপাদন করা বোঝায়। আমরা শুধু পশু পাখি পালন করলেই হবে? তাদের খাদ্য দিতে হবে না? খাদ্যও দিতে হবে। আচ্ছা, এখন দেখো, মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে, কিছু জায়গায় বদ্ধ আছে আবার কিছু উন্মুক্ত জলাশয় রয়েছে, তাই না? বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায়। বনায়ন বলতে কিন্তু কৃষি বনায়ন, সামাজিক বনায়ন ও কি বলে প্রাকৃতিক বনায়নকে বোঝায়। কিছু বন প্রাকৃতিকভাবে তৈরি হয়, কিছু বন মানুষেরা নিজেরা তৈরি করে, তাই না? আচ্ছা, এখন চাষের উপর ভিত্তি করে, আবার সাথে একটু বলবা কিন্তু, চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় জানো? দুই ভাগে ভাগ করা
যায় বা হয়। একটা হলো মাঠ ফসল আর একটা হলো উদ্যান ফসল। খেয়াল করছো? মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, তুলা ইত্যাদি। এগুলো কিন্তু মাঠে উৎপাদন করা হয়। ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল। কেমন ফসল? দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। দেখছো? দানা জাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। শর্করা হলো আমাদের প্রধান শক্তি উৎপাদক খাদ্য, তাই না? প্রতিদিন তো মানুষ, বাংলাদেশের মানুষ ভাত খায়, তা ঠিক না? এরপরে হচ্ছে মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল কিন্তু আমাদের আমিষের চাহিদা পূরণ করে। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। এগুলো থেকে কিন্তু আমরা কি পাই? বলো, তেল পাই, ঠিক না? তেল পাই। তুমি কি ভেন্না গাছের নাম শুনছো? ভেন্না গাছ এক ধরনের একটা গাছ, বেশি বড় হয় না, তারপরেও মোটামুটি হয়। তো সেগুলো থেকে কিন্তু তেল পাওয়া যায়। এর ছোট ছোট বিচি রয়েছে, ঠিক আছে? এর ভেতরে প্রচুর সাদা, একদম তোমার হচ্ছে নারিকেলের তেল আছে না, ওইরকম নারকেলের তেলের মতো পাওয়া যায়। পানীয় জাতীয় ফসল হচ্ছে চা, কফি ইত্যাদি। এগুলো কিন্তু আমরা কি করি? পান করি, ঠিক না? চা কিন্তু বিদেশে রপ্তানি করা হয়, ঠিক আছে না? এবার সারা বছর কৃষকরা কিন্তু উদ্যান ফসল উৎপাদন করে। উদ্যান ফসল, যে বাগানের মতো করে যেটা চাষ করে না, ঘেরা দিয়ে বেড়া করে। উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কী কী রয়েছে দেখো, শাকসবজি, ফল, ফুল, মশলা ইত্যাদি। এই যে তোমাদের সাভারের কী যেন বলে, গোলাপ গ্রাম আছে না? গোলাপ গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের চাষ করা হয়, তাই না? গোলাপ গ্রামে গেলে তোমাদের ফুলের ভালোবাসা দেওয়া হবে, অনেক গোলাপ ফুল দেখতে পারবা। সেখানে গিয়ে কিন্তু শুনলাম নাকি টিকিট কেটে, সম্ভবত টিকিট কেটে বাগানে ঢুকতে হয়, তাই না? এবং তুমি ইচ্ছা মতো সুন্দর ভিডিও করতে পারবে। ওখান থেকে গোলাপ কিন্তু কম টাকায়ও পাওয়া যাবে। এখন দেখো আরও অনেক তথ্য রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে সারা বছর পাওয়া যায় এমন কয়েকটা ফলের নাম শুনি। পেঁপে, নারকেল, কলা, এগুলো কি সারা বছর পাওয়া যায়? সারা বছরই তো পাওয়া যায়। তাহলে প্রশ্ন আসতে পারে, কিন্তু সারা বছর পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম বলো। তাহলে পেঁপে, কলা ও নারকেল। আচ্ছা, শাকসবজি ও ফল থেকে আমরা কিন্তু ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য প্রায় সকল রকম খাদ্য উপাদানই এই কৃষি থেকে পেয়ে থাকি। মৎস্য, মাছ আমাদের, বলতো কি, মাছ আমাদের আমিষের প্রধান উৎস, তাই না? হ্যাঁ, প্রাণীজ আমিষের সিংহভাগ অর্থাৎ 60% আমরা মাছ থেকে পেয়ে থাকি। মাছ আমাদের প্রিয় খাদ্য। ভাতের সঙ্গে মাছ না হলে বাঙালির খাদ্যে তৃপ্তি আসে না। তাই বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, ঠিক না? আচ্ছা, বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য উপযোগী না অনুপযোগী? বলো, উপযোগী। হ্যাঁ, বাংলাদেশে দেখো বর্তমানে আমাদের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় 60 গ্রাম। কয় গ্রাম? 60 গ্রাম। আমরা দৈনিক মাথাপিছু প্রায় 62.5 থেকে 67.8 গ্রাম মাছ পেয়ে থাকি। আচ্ছা, এখন দেখো তো গৃহপালিত পশুর মধ্যে কি রয়েছে? পশুর মধ্যে রয়েছে হলো গরু, মহিষ, ছাগল, ভেড়া, তাই না? আমরা কিন্তু বাড়িতে অনেকে মুরগি, হাঁস এগুলো পালন করে থাকে। পাড়াগাঁও আছে না, গ্রামগঞ্জের যে পাড়াগাঁয়ে পণ্য আনা নেওয়ার জন্য কিন্তু এখনও ব্যবহার করা হয় গরু মহিষের গাড়ি, তাই না? তোমাদের এলাকায় তো গরুর গাড়ি নাই, আধুনিক কি মোটর চালিত বা মেশিন চালিত গাড়িগুলো রয়েছে। এখন গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে বন বলা হয়। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে কি বলা হয়? বন বলা হয়। প্রশ্ন আছে, বন কাকে বলে? তাহলে তোমরা লিখবে গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে বন বলা হয়। যে পদ্ধতিতে বন তৈরি করা হয় তাই হলো বনায়ন। বনায়ন কাকে বলে? এই প্রশ্ন আসলে কি লিখবে? যে পদ্ধতিতে বন সৃষ্টি করা হয় তাকে বলে বনায়ন। আচ্ছা, বলো তো, মানুষ তার বেঁচে থাকার জন্য বর্তমানে, মনে রাখবা, সবচেয়ে বেশি কিন্তু গাছপালার উপর নির্ভর করে। গাছপালা আমাদের অক্সিজেন প্রদান করে, তাই না? এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন
নিয়ে থাকি। নিয়ে থাকি। তাহলে আমরা মোটামুটি স্বার্থপর অনেকটা। গাছপালার যত্ন নেওয়া উচিত কি উচিত না বলো? উচিত। আচ্ছা, আমাদের দেশের বা যে কোনো দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য মনে রাখবা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কত ভাগ? 25 বার। 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে তার কম রয়েছে। বনের মাধ্যমে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ করলেও বন কিন্তু আমরা কাটছি ধীরে ধীরে। অনেকেই চুরি করে গাছ কাটে, তাই না? সুন্দরবনের কিন্তু অনেক গাছ মানুষ কাটে চুরি করে করে টাকা উপার্জনের জন্য অবৈধভাবে, তাই না? আচ্ছা, এখন বলো তো, যদি প্রাণীকে বাঁচায় রাখতে চাও তাহলে অবশ্যই কি কাটা যাবে না? গাছপালা কাটা যাবে না। কারণ গাছপালাতেই কিন্তু পশু পাখিরা কি করে? ঘর বানিয়ে থাকে না? পাখি ঘর বানিয়ে থাকে না? এই যে আমার পাশে দেখো চড়ুই পাখি ডাকতেছে না? চড়ুই পাখি কিন্তু তোমার চড়ুই পাখি মানুষের বাড়িতে কিন্তু বাসা বানায়, তাই না? ওদের কি দেখছো কখনো যে জঙ্গলে গিয়ে বাসা বানাচ্ছে? না। টুনি বানাইতে পারে, তাই না? বাট চড়ুই পাখিটা মানুষের ঘরের যে সিলিং থাকে বিভিন্ন জায়গায় তারা ঘর বানায় বা ওখানেই থাকে। আচ্ছা, এখন বলো তো, আমাদের দেশে অভিজ্ঞ কৃষকের প্রয়োজন আছে কি নাই? আছে। অবশ্যই আছে। তারা আমাদের নতুন নতুন কিন্তু ফসলের জাত উদ্ভাবনে কিন্তু সাহায্য করতে পারে। যেমন ওই যে তোমার নাম হচ্ছে হরিপদ কাপালি, নাম শুনছো? একজন কৃষি বিজ্ঞানী, কৃষক হয়েও কিন্তু তারা কৃষির যে নতুন নতুন উদ্ভাবন, কৃষির সম্প্রসারণ, এগুলোতে কিন্তু কি করতে পারে? সাহায্য করতে পারেন। আচ্ছা, এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কি করে দেখো তো? কৃষি অধিদপ্তর থেকে এই যে রেডিও টেলিভিশনের মাধ্যমে কিন্তু কৃষি তথ্য প্রদান করা হয়। ইন্টারভিউ নিচ্ছে কৃষি কর্মকর্তার কাছ থেকে যে এই ফসলের এই রোগ হলে কি করা উচিত, তাই না? তারা অনেক সময় কিন্তু কৃষকদের সাথে সরাসরি গিয়ে কিন্তু মাঠে দেখা করে, তাই না? কৃষি অফিসাররা বা কৃষি কর্মকর্তারা যায় কি না? যায় বা যাওয়া উচিত। এখন দেখো রেডিও টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রদান করা হয় বা প্রচার করা হয়ে থাকে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় কিন্তু কৃষকদের সেবা প্রদানের জন্য রয়েছে কৃষি অফিস, তাই না? প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস আছে কিনা? আছে। তারপরে হচ্ছে সবাই কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাধান দেওয়া হয়। তার মানে ওই যে উপজেলাতে তোমার কিন্তু কৃষকদের নিয়ে কি করা হয়? মিটিং করা হয়, তাদের কি কি প্রবলেম রয়েছে সেগুলো সমস্যা সমাধানের জন্য কাজ করা হয়। আচ্ছা, বাংলাদেশে কি কৃষি মেলা হয়? অবশ্যই হয়। কৃষি মেলায় কিন্তু নানা রকম মানে কৃষকদের উৎপাদিত ফসল দেখতে পাওয়া যায়, তাই না? সেগুলো কিন্তু অনেক সুন্দর। কৃষি বিষয়ক নানা রকম লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয়, বিনামূল্যে দর্শকদের দেওয়া হয় এই সমস্ত কৃষি মেলাতে। আমরা কৃষি মেলায় যাব তাহলে অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু কিনতেও পারবো, তাই না? কৃষকদের উৎপাদিত বিভিন্ন রকম ফসল আমরা দেখতে পারবো। বাংলাদেশে 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। কয়টি? 18টি। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে সংক্ষেপে বলে এটিআই, এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট। এটিআই এর পুনরূপ কি? এটিআই, এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট, মনে রাখতে হবে। এখন দেখো কারিগরি বোর্ড, বুঝছো? কারিগরি বোর্ড যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে। কৃষি ডিপ্লোমা কয় বছর? 4 বছর। উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে 8টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে কয়টা বিশ্ববিদ্যালয় আছে? 8টা। কি এটা হলো কৃষি বিষয়ক উচ্চতর শিক্ষার জন্য, ঠিক আছে? উচ্চতর শিক্ষার জন্য। আচ্ছা, কৃষির ইংরেজি কি জানো? এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কৃষি। বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানে নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নাম শুনছ? এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BRRI এর পুনরূপ কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা, বলো, ধান গবেষণা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এটা।
এরপরে দেখো রয়েছে হলো পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, BRRI। এরপরে হচ্ছে BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। আর বাংলাদেশ রাইস ইনস্টিটিউট হচ্ছে BRRI। হ্যাঁ, এরপরে দেখো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। আর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এই যে কি বলে এটাকে সংক্ষেপে বলে হচ্ছে বিনা, BINA। যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরপরে দেখো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশে রয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। আমরা অনেকগুলো কিন্তু তথ্য জেনে গেলাম এই মাত্র ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে। ক্লাসটা কি তোমার ভালো লাগছে? ভালোই লাগছে মোটামুটি, তাই না? আমারও এই ক্লাসটা করতে ভালো লাগলো, অনেক কিছুই শিখে ফেললাম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ক্লাসটা দিলাম, যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা চাইলে আমার কাছ থেকে প্রতিদিন পড়া নিতে পারবে। আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেখাপড়ার জন্য 3টা চ্যানেল রয়েছে, ইংলিশ উইথ আজিম, আজিম লার্নিং পয়েন্ট এবং আজিম অনলাইন স্কুল। এই চ্যানেলগুলোতে তোমাদের জন্য পড়া আপলোড করা হয়। যাই হোক, প্রত্যেকেই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।